এখন খেয়াল করো জটিল আয়নের গাণিতিক সমস্যা বলি, হ্যাঁ। তো এটাকে বলা হয় ওয়ার্নার্স থিওরি, মানে নামটা হচ্ছে ওয়ার্নার্স থিওরি, কিন্তু জটিল আয়নের গাণিতিক সমস্যা বলে এই অঙ্কগুলো তোমাদের বইতে আছে। তো বইতে অঙ্কগুলো ডিরেক্টলি দিয়ে দিছে, যেহেতু বইতে দিছে তো আমাদের শিখতে হবে, কিছু করার নাই। এখন কথা হচ্ছে যে বইতে দিছে বাট কোনো থিওরি টিওরি নিয়ে কিছু আলোচনা করে না, হুদাই অঙ্ক দিয়ে দিছে। আর হুদাই অঙ্ক দিলে পোলাপান কোত্থেকে পারবে? হুদাই অঙ্ক দিলে পোলাপান কোত্থেকে পারবে? তোমরাই আমাকে বলো যে ভাই পোলাপান পারার জন্য তো একটু কিছু আলোচনা লাগে, তাই না? এটা হুদাই আপনি একটা অঙ্ক দিয়ে দিলেন, একদম কোনো কথা নাই বার্তা নাই, একটা হুদাই অঙ্ক দিয়ে দিলেন। তো হুদাই অঙ্ক দিলে তো হবে না, হুদাই অঙ্ক দিলে তো হবে না, অঙ্কটার তো একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করতে হবে, তাই না? একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে তো কিছু কথা বলতে হবে। তো এখন আমরা একটু আমাদের এই জটিল আয়নের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো নিয়ে একটু আলোচনা করব, হ্যাঁ। তো ওয়ার্নার সাহেব কী বলতো? ওয়ার্নার সাহেব এরকম কিছু যৌগ দেখছে যেগুলো ধরো এরকম COCl3 6NH3, ওকে। তুমি একটু চিন্তা করো তো, তুমি একটু চিন্তা করো তো, এরকম একটা যৌগ আছে, হ্যাঁ, এরকম একটা যৌগ আছে। এখন এই যৌগের মধ্যে কোবাল্ট কি? কোবাল্ট হচ্ছে তোমার অবস্থান্তর ধাতু, এইটা একটা অবস্থান্তর অবস্থান্তর ধাতু, তাই না? আবার দেখো এখানে অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়া একটা কি? অ্যামোনিয়া একটা হচ্ছে লিগ্যান্ড, অ্যামোনিয়া লিগ্যান্ড। আবার দেখো এখানে ক্লোরাইড আছে, ক্লোরাইডও কিন্তু লিগ্যান্ড, ক্লোরাইডও কিন্তু লিগ্যান্ড। অ্যামোনিয়াও লিগ্যান্ড, ক্লোরাইডও লিগ্যান্ড। এখন এই দুইটার মধ্যে অ্যামোনিয়া লিগ্যান্ড, কিন্তু অ্যামোনিয়া কী ধরনের লিগ্যান্ড? অ্যামোনিয়া হচ্ছে স্ট্রং লিগ্যান্ড। আর ক্লোরাইডটা কী ধরনের লিগ্যান্ড? ক্লোরাইডটা হচ্ছে আমাদের উইক লিগ্যান্ড, তাই না? তাই না? এখন তুমি চিন্তা করে দেখো, তুমি চিন্তা করে দেখো এই যৌগটা তাইলে এইখানে কি অবস্থান্তর ধাতু আছে, লিগ্যান্ডও আছে, এরকম যৌগগুলা এরা কি জটিল আয়ন গঠন করবে কিনা? এরা কি জটিল আয়ন গঠন করবে কিনা? তোমরা কি কনসেপ্ট, তোমার মাথায় কি মনে হয়? ভাই একটা অবস্থান্তর ধাতু আছে, আবার দেখতেছি অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়া তো আমরা জানি অ্যামোনিয়া লিগ্যান্ড, তাই না? অ্যামোনিয়া তো একটা লিগ্যান্ড, আবার ক্লোরাইডও তো জানি আমরা লিগ্যান্ড, এখন অ্যামোনিয়া আবার আমরা জানি স্ট্রংও লিগ্যান্ড। তো কথা হচ্ছে যে তাহলে তোমার কি মনে হয় এখানে কোনো জটিল আয়ন গঠিত হবে কিনা? এই জায়গাটাতে কোনো জটিল আয়ন গঠিত হবে কিনা? ভাই অবস্থান্তর ধাতু আর লিগ্যান্ড একসাথে থাকলে অবশ্যই জটিল আয়ন গঠন হবে, অবশ্যই জটিল আয়ন গঠন হবে। এখন কোবাল্ট সর্বোচ্চ কয়টা জটিল আয়ন নিতে পারে? সর্বোচ্চ কোবাল্টের সাথে কয়টা লিগ্যান্ড থাকতে পারে? দেখো কোবাল্টের সর্বোচ্চ জারণ মান কত? +3। তাহলে কোবাল্টের সাথে সর্বোচ্চ কয়টা লিগ্যান্ড থাকতে পারে? 6টা লিগ্যান্ড থাকতে পারে। কোবাল্টের সাথে সর্বোচ্চ কয়টা লিগ্যান্ড থাকতে পারে? 6টা লিগ্যান্ড থাকতে পারে। এখন তুমি যদি চিন্তা করো, তুমি বুঝে গেছো এটা জটিল আয়ন, তুমি বুঝে গেছো এটা আমাদের একটা জটিল আয়ন, এটা তুমি বুঝে গেছো। এখন আমি যদি বুঝি এটা আমার জটিল আয়ন, তাহলে এখন তুমি বলো তো এই জটিল আয়নের ফরমেশনটা কেমন হওয়া উচিত? এই জটিল আয়নের ফরমেশনটা কেমন হওয়া উচিত? তোমার কি মনে হয় এই জটিল আয়নের ফরমেশনটা কেমন হবে? কেমন হবে তুমি বলো তো, জটিল আয়নের ফরমেশনটা কেমন হবে? কেমন হবে এই জটিল আয়নের ফরমেশনটা কেমন হবে? ভাই কোনটা আমার এখানে লিগ্যান্ড হিসেবে কাজ করবে? ভাই আমার এখানে অ্যামোনিয়া লিগ্যান্ড হিসেবে কাজ করবে। তার মানে কোনো যৌগের সংকেত যদি এরকম দেখি, দ্যাট মিন্স এইটা আসলে আমার আমার জটিল আয়ন গঠন করবে। এবং এটার জটিল আয়নটা কেমন হবে? দেখো কোবাল্ট, তারপরে অ্যামোনিয়া হচ্ছে লিগ্যান্ড হিসেবে কাজ করবে এখানে। অ্যামোনিয়া কয়টা আছে? 6টা আছে, তাই 6টা অ্যামোনিয়াই লিগ্যান্ড হিসেবে কাজ করবে। তাহলে বাকি যে ক্লোরিনগুলো আছে এগুলা কিন্তু লিগ্যান্ড হিসেবে কাজ করার আর অপশন নাই। দেখো কোবাল্টের সাথে তাহলে কে লিগ্যান্ড হিসেবে যাবে? অ্যামোনিয়া যাবে, যেহেতু অ্যামোনিয়া স্ট্রং লিগ্যান্ড। তাহলে অ্যামোনিয়া যদি 6টা লিগ্যান্ড অলরেডি কোবাল্টের সাথে চলে যায়, তাহলে বাকি ক্লোরিনগুলো কি? বাকি ক্লোরিনগুলো এখানে ক্লোরাইড আয়ন হিসেবে আছে, ওগুলা জটিল আয়নের মধ্যে নাই, ওগুলো আমাদের জটিল আয়নের মধ্যে নাই। কি ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? বোঝা গেছে তো, রাইট? তার মানে এইটা হবে আমাদের এই জটিল আয়নের ফরমেশন। তাহলে যদি এরকমভাবে কোনো যৌগ লেখা থাকে দ্যাট মিনস এটাও একটা জটিল যৌগ, এবং এটা দেখতে এরকম, অ্যাকচুয়ালি এরকম, বাট এটা লেখে এইভাবে। এবং দেখো এইখানে দেওয়া আছে কোবাল্ট, 3টা ক্লোরিন, তারপর হচ্ছে 5টা অ্যামোনিয়া। তাহলে এখন তোমরা বলো তো এই জটিল আয়নের ফরমেশনটা কেমন হবে? বলো তো কেমন হবে? কোবাল্টের সাথে কে থাকবে লিগ্যান্ড হিসাবে? অ্যামোনিয়া থাকবে। দেখো কোবাল্টের সাথে কে লিগ্যান্ড হিসাবে থাকবে? ভাই অ্যামোনিয়া লিগ্যান্ড হিসাবে থাকবে। এই কোবাল্টের সাথে আমাদের অ্যামোনিয়া লিগ্যান্ড হিসাবে থাকবে, তাই না? কোবাল্টের সাথে অ্যামোনিয়া লিগ্যান্ড হিসাবে থাকবে। এখন এখন তুমি চিন্তা করো আমার কাছে কয়টা অ্যামোনিয়া আছে? 5টা অ্যামোনিয়া আছে, 5টা অ্যামোনিয়া আছে। তাহলে এই 5টা অ্যামোনিয়া কোবাল্টের সাথে কি আছে? 5টা অ্যামোনিয়া আছে। এখন তোমরা জানো কোবাল্টের সাথে কয়টা লিগ্যান্ড থাকতে পারে?
বলো ভাইয়া কোবাল্টের সাথে কয়টা লিগ্যান্ড থাকতে পারে? আমরা সবাই জানি ভাইয়া কোবাল্টের সাথে কয়টা লিগ্যান্ড থাকতে পারে? 6টা। তাহলে অ্যামোনিয়া 5টা, তাহলে বাকি একটা কে আসবে এখন? বাকি একটা আসবে ক্লোরিন। তারপরে বাকি যে তাহলে আরও 2টা ক্লোরিন আছে, এই 2টা ক্লোরিন অ্যানায়ন হিসেবে থাকবে, এই 2টা ক্লোরিন অ্যানায়ন হিসেবে থাকবে। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছো কিনা? ওই যে তৌসিফ বইয়ে যেটা লেখছে, বইয়ে ভুল লেখছে ভাই। আপনি কালকে পড়ালেন আদ্র বিশ্লেষণের জন্য ফাঁকা অরবিটাল থাকলে হয়, কিন্তু বইয়ে লেখা ফাঁকা ডি অরবিটাল লাগে, ওটা বইয়ে ভুল লেখছে। ভাইয়া আমি যেহেতু পড়াইছি তাহলে ঠিকই পড়াইছি, এটুকু তো বিশ্বাস তোমার আমার উপর রাখা উচিত, তাই না? বলো তাহলে কি বোরন ট্রাইক্লোরাইড আদ্র বিশ্লেষিত হইতো? বোরন ট্রাইক্লোরাইড কেন আদ্র বিশ্লেষিত হয়? বোরনের কি ডি অরবিটাল আছে? নাই। বোরনের কি আছে? ফাঁকা অরবিটাল আছে। ফাঁকা অরবিটাল থাকলে আদ্র বিশ্লেষণ হবে। ঠিক আছে, তোমার বইতে ভুল লেখা ভাইয়া। তৌসিফ কোন বই পড়ো আমি জানি না, ভুল লেখা। ওকে, এখন খেয়াল করো, এবার আসো তাইলে। এবার বলো তো এইটা তাইলে কি ধরনের জটিল যৌগ তৈরি করবে এটা? এই যে দেখো কোবাল্ট থাকবে, কোবাল্টের সাথে অবশ্যই অ্যামোনিয়া আছে, যেহেতু তাহলে সন্নিবেশ বন্ধন তৈরি করবে, জটিল যৌগ তৈরি করবে। তাহলে অ্যামোনিয়া আছে কয়টা? 4টা। তাহলে স্টিল কয়টার ঘাটতি আছে? স্টিল আমার 2টার, মানে 2টা, আরও 2টা লাগবে। তাহলে আরও 2টা আসবে হচ্ছে এবার ক্লোরাইড, অ্যান্ড বাকি একটা ক্লোরিন এই দিকে থাকবে, মানে আয়নায়ন হিসেবে থাকবে। এবার দেখো তার পরেরটা তাহলে কি হবে? এর পরেরটা কি হবে না, কি হবে খেয়াল করো তো। কোবাল্ট এর সাথে 3টা অ্যামোনিয়া থাকবে, মাস্ট জটিল যৌগ গঠন করবে 3টা অ্যামোনিয়া, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমার আরও 3টা লিগ্যান্ড লাগবে। তো ক্লোরাইডও তো লিগ্যান্ড, তাহলে এখানে থাকবে বাকি 3টা লিগ্যান্ড, এবং এই জায়গাতে কোনো অ্যানায়ন নাই। তাহলে এটা আমাদের একটা কী ধরনের জটিল যৌগ? এটা আমাদের নিউট্রাল জটিল যৌগ। এগুলো আমাদের কী ধরনের জটিল যৌগ? এগুলো আমাদের ক্যাটায়নিক জটিল যৌগ, ক্যাটায়নিক জটিল যৌগ। তো ওস্তাদ কি করছে? ওস্তাদ যেটা করছে এবার ওয়ার্নার সাহেব কি করছে? তো ওয়ার্নার সাহেব যেটা করছে, এই জটিল যৌগগুলোর মধ্যে, মানে এইটা আমরা তো এখন ইমাজিনারি এখন দেখে ফেললাম যে অ্যাকচুয়াল ঘটনাটা এরকম। তো ওয়ার্নার সাহেব কি করছে? এর মধ্যে সিলভার ক্লোরাইড যোগ করছে। কি করছে বলো তো? সিলভার নাইট্রেট যোগ করছে। কি যোগ করছে? সিলভার নাইট্রেট। আর সিলভার নাইট্রেট যখন যোগ করছে তখন কি হবে তোমরা বলো তো? কি হবে ভাই? খুব স্বাভাবিক, সিলভার নাইট্রেট যোগ করলে কি হবে? এই যে সিলভারটা আছে, সিলভার ক্লোরিনে নিয়ে যাবে, সিলভার ক্লোরিনে নিয়ে যাবে, রাইট? তাহলে কি করবে? এখানে সিলভার ক্লোরাইড উৎপন্ন হবে, সিলভার ক্লোরাইড উৎপন্ন হবে। এখন সিলভার ক্লোরাইড কয়টা উৎপন্ন হবে ভাই? এখানে কয়টা ক্লোরাইড আয়ন অ্যানায়ন আকারে আছে? অ্যানায়ন হিসেবে কয়টা ক্লোরাইড আয়ন আছে? বা 3টা ক্লোরাইড আয়ন অ্যানায়ন আকারে আছে। তাহলে এই 3টা ক্লোরিনের সাথে 3টা সিলভার মিলে 3 অণু সিলভার ক্লোরাইড তৈরি করবে। আর সিলভার ক্লোরাইডের জন্য কি পড়ে? সাদা অধক্ষেপ পড়ে। কি পড়ে? সাদা অধক্ষেপ পড়ে, সাদা অধক্ষেপ পড়ে। সো সে, আমরা তো ধরো কনসেপ্ট, আমরা তো ধরো থিওরি দিয়ে বের করে ফেললাম, আমরা তো থিওরি দিয়ে বের করে ফেলছি 3টা অ্যানায়ন আছে, এই 3টা ক্লোরিন, ক্লোরিন কি এগুলো অ্যানায়ন আকারে আছে, এগুলো সন্নিবেশ বন্ধন তৈরি করে নাই, এটা কিন্তু আমরা থিওরি দিয়েই বুঝে ফেলছি। কিন্তু কিন্তু সে থিওরি দিয়ে না বুঝে সে হচ্ছে প্র্যাকটিক্যালি করছে। ডিরেক্টলি এই যৌগের সাথে সিলভার ক্লোরাইড, সিলভার নাইট্রেট দিছে, দিয়ে দেখছে 3 অণু সিলভার ক্লোরাইড অধক্ষিপ্ত হয়েছে। তখন সে বলছে যে আচ্ছা সিলভার যেহেতু পইরা গেছে, তার মানে এখানে অ্যামোনিয়ার সাথে কোবাল্টের সন্নিবেশ বন্ধন হয়েছে, 6টা অ্যামোনিয়ার সাথে কোবাল্টের সন্নিবেশ বন্ধন হয়েছে। এবার চিন্তা করো তো, তাইলে এই যৌগের মধ্যে যদি ওস্তাদ কি করে? এই যৌগের মধ্যে ওস্তাদ যদি সিলভার নাইট্রেট যোগ করে, এখন তোমরাই বলো এইখানে সিলভার নাইট্রেট যোগ করলে কয়টা ক্লোরিন সিলভার ক্লোরাইড পাবা? তুমি কয়টা সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পাবা? দেখো তো, সিলভার এখানে 2টা অ্যানায়ন আছে, তার মানে এখানে আমরা 2 অণু সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পাবো। কি পাবো বলো তো ভাইয়েরা? সাদা অধক্ষেপ পাবো, সাদা অধক্ষেপ পাবো। ঠিক আছে, বুঝতে পারছি, আমার মনে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে সবার, তাই না? এখন এই জায়গায় যদি আমি সিলভার নাইট্রেট দিই এই যৌগটার মধ্যে, সেই যৌগটার মধ্যে সিলভার নাইট্রেট দিলে কয় অণু সিলভার ক্লোরাইড পাবে? কয়টা ক্লোরিন আছে মুক্ত অবস্থায়, বা একটা ক্লোরিন আছে মুক্ত অবস্থায়, তাহলে আমার এখানে 1 অণু সিলভার ক্লোরাইড পাওয়া যায়। আর সিলভার ক্লোরাইড অধক্ষেপ জানি কেমন? অধক্ষেপ হচ্ছে সাদা, সাদা অধক্ষেপ। এবার তুমি বলো তার পরেরটাতে যদি আমি সিলভার নাইট্রেট যোগ করি, এটাতে যদি সিলভার নাইট্রেট যোগ করি, তাহলে ভাই এখন আমার কি হবে? এখানে সিলভার নাইট্রেট যোগ করলে কি হবে ভাই? এখানে কোনো অধক্ষেপ পাওয়া যাবে? নো অধক্ষেপ। আমার এখানে কোনো অধক্ষেপ পাওয়া যাচ্ছে না, কোনো অধক্ষেপ পাওয়া যাচ্ছে না। এই জায়গায় কিন্তু কোনো বিক্রিয়া হবে না, এই জায়গায় কিন্তু কোনো বিক্রিয়া হবে না। ঠিক আছে, বুঝতে পারছো?
তাহলে মোটামুটি কি আমরা একটা কনসেপচুয়ালি বুঝে গেলাম না যে সিলভার নাইট্রেট যোগ করে যেই আয়ন বিমুক্ত হয়, যতগুলো ক্লোরাইড আয়ন বিমুক্ত হয় তার উপর ভিত্তি করে সে জটিল আয়নের সংকেত নির্ণয় করছে, কিন্তু আমরা থিওরিটিক্যালি জটিল আয়নের সংকেত নির্ণয় করে ফেলছি। বুঝা গেছে? ওকে, এখন এইখান থেকে একটা ছোট্ট নোট মনে রাখবা তোমরা, সেটা হচ্ছে জটিল আয়নের আয়নের চার্জ যত বেশি হবে, জটিল আয়নের চার্জ যত বেশি হবে, হ্যাঁ, তড়িৎ বিশ্লেষণ তত বেশি হবে। তড়িৎ বিশ্লেষণ তত বেশি হবে। জটিল আয়নের চার্জ যত বেশি হবে, তড়িৎ বিশ্লেষণ তত বেশি হবে। জটিল আয়নের চার্জ যত বেশি হবে, তড়িৎ বিশ্লেষণ তত বেশি হবে। তাহলে এখন তুমি বলো তো এগুলোর মধ্যে কোনটার তড়িৎ বিশ্লেষণ সব থেকে বেশি হবে? দেখো তো কোন জটিল আয়নের চার্জ বেশি? ভাই এটা +3, এই জটিল আয়নের চার্জ হচ্ছে +2। তুমি করে দেখো, এটার চার্জ হবে +3, এই জটিল আয়নের চার্জ হবে +2, এই জটিল আয়নের চার্জ হবে দেখবা +1। দেখো এই যে দুইটা ক্লোরাইডের জন্য -2, কোবাল্টের +3, এটার চার্জ কত? 0। তাহলে আমার এইখানে কোনটার তড়িৎ বিশ্লেষণ সবচেয়ে বেশি হবে? যদি বলে তড়িৎ বিশ্লেষণের ক্রম লিখো, তাহলে আমাদের তড়িৎ বিশ্লেষণের ক্রমটা কি হবে? তড়িৎ বিশ্লেষণের ক্রম। বলো তো এখান থেকে আমাদের তড়িৎ বিশ্লেষণের ক্রমটা কি হবে? বা তড়িৎ বিশ্লেষণের ক্রমটা হবে আমাদের 1 নম্বরের তড়িৎ বিশ্লেষণ সব থেকে বেশি, তারপরে আমাদের 2 নাম্বার, তারপরে আমাদের 3 নাম্বার, তারপরে হচ্ছে আমাদের 4 নাম্বার। ওইটা তড়িৎ বিশ্লেষণ সব থেকে কম। ক্লিয়ার কিনা? বুঝতে পারছি কিনা? এটা আমাদের 1 নম্বর যৌগ, এটা আমাদের 2 নম্বর যৌগ, এটা আমাদের 3 নম্বর যৌগ, আর এটা হচ্ছে আমাদের 4 নম্বর যৌগ। ক্লিয়ার? কেউ বুঝো না এমন কেউ কি আছো এখানে? কেউ বুঝো না এমন কেউ কি আছে? এই কনসেপ্টটা শুধু একটা কনসেপ্ট না, এটা কি বলা হয়? ওয়ার্নার্স থিওরি। ওয়ার্নার সাহেব কী করছে? এরকম যে যৌগগুলো আছে এই যৌগগুলোর সাথে সিলভার নাইট্রেট যোগ করছে। সিলভার নাইট্রেট যোগ করে দেখছে কয় অণু সিলভার ক্লোরাইড গেছে? 3 অণু সিলভার ক্লোরাইড গেছে। তার মানে 3টা ক্লোরাইড আয়ন অ্যানায়ন আকারে আছে। তার মানে 6টার সাথেই মুক্ত এই সন্নিবেশ বন্ধন তৈরি করছে, মানে অ্যামোনিয়াই কেবল লিগেন্ড হিসেবে আছে। এটার সাথে যখন যোগ করছে, যোগ করে দেখছে 2 অণু সিলভার ক্লোরাইড অধক্ষিপ্ত হয়েছে। তার মানে সে বলছে যেহেতু 2 অণু সিলভার ক্লোরাইড অধক্ষিপ্ত হয়েছে, দ্যাট মিনস যেহেতু 2 অণু অধক্ষিপ্ত হয়েছে, তার মানে এইখান থেকে 5টা অ্যামোনিয়া আর একটা ক্লোরাইড হচ্ছে লিগেন্ড হিসেবে আছে। এটার সাথে যখন দেখছে 1 অণু হয়েছে, তখন সে বলছে তার মানে 4টা অ্যামোনিয়া আর 2টা ক্লোরাইড সে হচ্ছে তোমার কি আছে বলো তো এখানে? এখানে হচ্ছে সে তোমার আমাদের লিগেন্ড হিসেবে আছে। ওকে, আর ওইখানে যে দেখছে কোনো সিলভার ক্লোরাইড পড়ে নাই, তখন সে বলছে আচ্ছা তার মানে এখানে ক্লোরাইড এবং অ্যামোনিয়া সবাই লিগেন্ড হিসেবে আছে। ওকে, ক্লিয়ার? ওকে, ফাইন। চলো তাহলে আমরা এবার এখান থেকে আরেকটা কনসেপ্ট দেখি। বলছে নিচের কোনটি সর্বাধিক তড়িৎ বিশ্লেষ্য? এইটার এবং এইটার মধ্যে কোনটা সর্বাধিক তড়িৎ বিশ্লেষ্য এটা বের করতে বলছে। ওকে, তো আমি যদি একটু দেখি, খেয়াল করো এটার চার্জ কত, তুমি যদি খেয়াল করে দেখো এটার চার্জ আসবে +3। তুমি যদি এইটার চার্জ বের করে দেখো, এটার চার্জ আসবে হচ্ছে +1। কোথায় চার্জ বেশি? এইখানে চার্জ বেশি। তার মানে এই জটিল আয়নটা সবচেয়ে বেশি তোমার তড়িৎ বিশ্লেষ্য হবে। দেখো আমরা একটু আগে আমাদের জটিল আয়ন দেখে আসছি না, যে তড়িৎ বিশ্লেষণের একটা চার্ট দেখে আসছিলাম না আমরা? এখান থেকে মনে আছে তোমাদের? এখান থেকে আমরা তড়িৎ বিশ্লেষণের চার্ট দেখে আসছিলাম না? তড়িৎ বিশ্লেষ্য এখন বুঝি ওগুলো থেকে বলে কোনটা বেশি তড়িৎ বিশ্লেষ্য, কোনটা কম তড়িৎ বিশ্লেষ্য। পারবা না এই চার্ট থেকে? পারবো। কীভাবে? জারণ মান মানে জটিল আয়নের চার্জ বের করব। জটিল আয়নের চার্জ যত বেশি হবে, সেটা তত বেশি তড়িৎ বিশ্লেষ্য হবে। এখন বলছে নিচের কোনটি এগুলোর মধ্যে, এখন বলছে নিচের কোনটি সর্বাধিক তড়িৎ বিশ্লেষ্য বলছে তোমাকে বুঝাইতে। এখান থেকে কোনটা সর্বাধিক তড়িৎ বিশ্লেষ্য এই যৌগের ক্ষেত্রে। ওকে, এই যৌগের ক্ষেত্রে এখন আমাদের কোনটা সর্বাধিক তড়িৎ বিশ্লেষ্য তোমাকে বের করতে বলছে। ওকে, তো প্লাটিনামের ক্ষেত্রে আমরা এখানে আমাদের 6টা লিগ্যান্ড হইতে পারে, 8টা লিগ্যান্ড হইতে পারে। তো একটু চিন্তা ভাবনা করে দেখো তো কী হবে এই জায়গাতে আমাদের কী হবে বলো তো দেখি, বলো তো কী হবে? মোটামুটি আমরা এখান থেকে পারবো, এখন সবাই পারবো এখান থেকে আমাদের কি হবে। এবার আমরা এটা নিজেরা চিন্তা করব, নিজেরা ট্রাই করবো এটা। হ্যাঁ, এটা আমাদের HW থাকুক, এখান থেকে জটিল আয়নের ফরমেশনটা কি হবে জাস্ট নিজেরা ট্রাই করে দেখবো। হ্যাঁ, ওকে, চলো। এখন তোমাকে বলছে যে 100 ml 0.1 মোলার COCl3 ইন্টু 6 অণু পানি, ঠিক আছে? COCl3 ইন্টু 6 অণু পানি জলীয় দ্রবণের মধ্যে অতিরিক্ত সিলভার নাইট্রেট যোগ করা হলো
এতটি আয়ন দ্রবণ থেকে অধক্ষিপ্ত হলে জটিল আয়নের সংকেত নির্ণয় করো। ওকে, তাহলে তুমি খেয়াল করো আমার এখানে কি দিছে, COCl3 ইন্টু 6 অণু পানি। ওকে, COCl3 6 অণু পানি। এখন তুমি দেখো ক্লোরাইড এটা কিন্তু আমাদের একটা লিগ্যান্ড। কি ধরনের লিগ্যান্ড? উইক লিগ্যান্ড। এটা কিন্তু আমাদের উইক। আবার এখানে পানি আছে, এটাও কিন্তু আমাদের লিগ্যান্ড। পানিও কি ধরনের লিগ্যান্ড? এটাও আমাদের উইক লিগ্যান্ড। কিন্তু পানি লিগ্যান্ড হিসাবে ক্লোরাইডের থেকে বেশি শক্তিশালী, এটা মোটামুটি আমাদের বোঝার কথা। এখন কেন পানি লিগ্যান্ড হিসাবে ক্লোরাইডের থেকে বেশি শক্তিশালী? এখানে 6 অণু মাঝে মধ্যে নাও দিয়ে 1 অণু দিতে পারে, কোনো অসুবিধা নেই। এখন তোমাকে বলছে কেন পানি বেশি শক্তিশালী, তোমাদেরকে পড়াইছিলাম। ফার্স্টে আমাদের কার্বন ডোনার, তারপরে নাইট্রোজেন ডোনার, তারপরে অক্সিজেন ডোনার, সবার লাস্টে হচ্ছে হ্যালোজেন ডোনার। এবং হ্যালোজেনগুলো সবচেয়ে কম, এর মধ্যে আয়োডাইডের সবচেয়ে কম, আয়োডাইড আরও কম, এর মধ্যে আয়োডাইড আরও কম, সবচেয়ে কম ক্লোরাইড, ব্রোমাইড, তারপরে আয়োডাইড। ওকে ফাইন। তো যাই হোক, হোয়াট এভার ইট ইজ, এটা নিয়ে আমাদের এখন এত কিছু বোঝার দরকার নাই। হ্যাঁ, এখন আমাকে বলছে জটিল যৌগের সংকেতটা কি হবে, জটিল যৌগের সংকেত কি হবে। তো আমরা কিভাবে করব, দেখো COCl3 ইন্টু সাপোজ X অণু পানি, হোয়াট এভার ইট ইজ, আমি জানি না এখানে। এর মধ্যে আমরা কি করব, সিলভার নাইট্রেট যোগ করব। সিলভার নাইট্রেট যোগ করব, যোগ করলে আমাদের এখানে কি পড়বে, অধক্ষেপ পড়বে। আমাদের এখানে কি পড়বে, অধক্ষেপ পড়বে, তাই না? তাই না? এখানে যত অণু পানি দিয়ে কোনো অসুবিধা নেই, 6 অণু দিচ্ছে 6 অণু, X দিলে X, কোনো প্যারা নাই। সিলভার নাইট্রেট দিলে এখানে কি পড়বে, সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পড়বে। তো কয়টা সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পড়বে সেই অনুযায়ী আমি কিন্তু এটা সংকেত বের করে ফেলতে পারবো। যদি একটা সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পড়ে 1 মোল, তাহলে ঠিক আছে, একটা মানে একটা ক্লোরাইড আয়ন বাইরে যাবে। যদি মনে হয় যে না দুইটা মানে 2 মোল আসছে, তাহলে 2টা ক্লোরাইড আয়ন বাইরে যাবে। ঠিক আছে, তো এটাই আমরা এখন বের করব। কিভাবে বের করব ভাইয়া? দেখো এটার জন্য আমাকে কিছু ইনফরমেশন দেওয়া আছে। প্রথমে আমাকে বলছে এই যে জটিল আয়নের আয়তন ঘনমাত্রা দেওয়া। তো আমরা আয়তন ঘনমাত্রা দেওয়া থাকলে একদম ইজিলি আমরা মোল সংখ্যা বের করে ফেলতে পারি। জটিল আয়নের মোল, জটিল আয়নের মোল সংখ্যা কমনে খুব সহজেই বের করে ফেলতে পারি। কিভাবে জটিল আয়নের মোল সংখ্যা বের করে ফেলা যায়? ভাইয়া আয়তন ঘনমাত্রা দেওয়া আছে। তো মোল সংখ্যা বের করার আয়তন ঘনমাত্রা দেওয়া থাকলে মোল সংখ্যা বের করার ফর্মুলাটা কি? S/V। আমরা জানি আমাদের N= হচ্ছে W/M। ভর দেওয়া থাকলে W/M, সংখ্যা দেওয়া থাকলে N/Na। যদি আমাদের আয়তন ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে S/V, তাই না? তাই না? ওকে, তাহলে এখন দেখো আয়তন ঘনমাত্রা, ভির এককটা কোন এককে নিতে হবে? লিটার এককে। তাহলে দেখো এস এর মান কত? 0.1, ভি এর মান কত? 100 ml, তার মানে এটা আমি বলতে পারি 0.1। তাহলে আলটিমেটলি করলে আসবে 0.01 মোল। তার মানে আমি দেখতে পাচ্ছি আমার জটিল আয়নের মোল সংখ্যা হচ্ছে 0.01 মোল। তো এবার তুমি দেখো তোমার কতটা অধক্ষেপ পড়ছে, সিলভার ক্লোরাইডের অধক্ষেপ কতটুকু পড়ছে। দেখো সংখ্যা দেওয়া আছে 1.2, এতটি আয়ন দ্রবণ থেকে অধক্ষিপ্ত হয়েছে। এখন অধক্ষেপ কে হয়েছে? অধক্ষেপ কে হয়েছে? সিলভার ক্লোরাইড অধক্ষেপ হয়েছে। তা আমরা এবার একটু লিখবো, তাহলে আমাদের অধক্ষেপের মোল, ঠিক আছে? অধক্ষিপ্ত যে আয়ন আছে, অধক্ষিপ্ত আয়নের মোল, অধক্ষিপ্ত আয়নের মোল। আচ্ছা, এখন দেখো তো অধক্ষিপ্ত আয়নের মোল সংখ্যা বের করবা কেমনে? ভাই এর সংখ্যা দেওয়া আছে, সংখ্যা দেওয়া থাকলে আমাদের কোন ফর্মুলা? ভাই সংখ্যা দেওয়া থাকলে N/Na। তাহলে N এর মান কত? ভাই 1.2 × 10⁻22, আর N এর মান কত? 6.02 × 10⁻23। সো ক্যালকুলেশন করলে তুমি এইখান থেকে পেয়ে যাবা, তুমি যদি এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি এখান থেকে তোমার অ্যান্সারটা পেয়ে যাবে। অ্যান্সারটা কত আসবে? 0.02 মোল, এত মোল। ঠিক আছে, তাহলে জটিল আয়ন ছিল এত মোল, তার মধ্যে অধক্ষিপ্ত আয়নের মোল সংখ্যা পাইছি 0.02 মোল। ঠিক আছে, তো এখন এই একটাকে যদি আরেকটা দ্বারা ভাগ করি তাইলেই আমাদের এইখান থেকে নির্গত ক্লোরাইড আয়নের মোল সংখ্যা পেয়ে যাব। তাহলে নির্গত ক্লোরাইড আয়নের মোল। হ্যাঁ, এখন শুনো এখান থেকে কিভাবে কতটুকু ক্লোরাইড আয়ন নির্গত হয়েছে বুঝো। আমাদের ছিল জটিল আয়ন ছিল এত মোল জটিল আয়ন ছিল। যখন তুমি এখানে সিলভার নাইট্রেট দিছো, যে অধক্ষেপটা পড়ছে তার মোল সংখ্যা তুমি পেয়ে গেছো। এখন তাইলে এইখানের মধ্যে এগুলো কই থেকে আসছে? জটিল আয়ন থেকে আসছে।
তাহলে কি করবে, একটার মোলকে তুমি যদি আরেকটার মোল দ্বারা ভাগ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবা তোমার আসলে কতটুকু ক্লোরাইড আয়ন নির্গত হয়েছে। তো নির্গত ক্লোরাইড আয়নের মোল, নির্গত ক্লোরাইড আয়নের মোল কত হবে, সেটা হচ্ছে অদক্ষিপ্ত আয়নের মোল ডিভাইডেড বাই জটিল আয়নের মোল। এই অদক্ষিপ্ত আয়নের, এটা স্টোইকিওমেট্রি যখন পড়াবো পরিমাণগত তখন আরও সহজে বুঝবা। অদক্ষিপ্ত আয়নের মোল কেন ভাগ করতেছি, এটা যখন পরিমাণগত রসায়ন পড়াবো না আরও সহজে বুঝতে পারবা। বিক্রিয়া থেকেই খুব সহজে বুঝবে, এটার মূল সংখ্যা এটার মূল সংখ্যা দ্বারা ভাগ করলে তুল্য সংখ্যা পাওয়া যায়, মানে এক্সের মান পাওয়া যায়। একটার মূল সংখ্যাকে বিক্রিয়ক বা উৎপাদ আমরা এগুলা সামনে গেলে শিখতে পারবো, ঠিক আছে। পরিমাণগত রসায়নে স্টোইকিওমেট্রি ফর্মুলা আসলে এটা, এনে শর্টকাটে মেরে দিতেছি, এটা আসলে স্টোইকিওমেট্রি ফর্মুলা। অদক্ষিপ্ত আয়নের মোল ডিভাইডেড বাই হচ্ছে জটিল আয়নের মোল, জটিল আয়নের মোল। ওকে, তাহলে এখন দেখো অদক্ষিপ্ত আয়নের মোল কত আমাদের, অদক্ষিপ্ত আয়নের মোল হচ্ছে 0.02, জটিল আয়নের মোল কত 0.01, ভাগ করলে কত আসে 2। তার মানে কয়টা ক্লোরাইড আয়ন নির্গত হয়েছে, 2টা ক্লোরাইড আয়ন নির্গত হয়েছে। কয়টা ক্লোরাইড আয়ন নির্গত হয়েছে, 2টা ক্লোরাইড আয়ন নির্গত হয়েছে, 2টা ক্লোরাইড আয়ন নির্গত হয়েছে, 2 মোল ক্লোরাইড আয়ন নির্গত হয়েছে। তাহলে এখন তুমি বলো তো, সুতরাং জটিল আয়নের সংকেত কি হবে বলো তো, তাহলে দেখি। সুতরাং জটিল আয়নের সংকেত কি হবে, জটিল আয়নের সংকেত বলো তো, জটিল আয়নের সংকেতটা কি হবে। তোমরা অনেকেই বলতে পারো এটা ভাগ কীভাবে হয়েছে, বা এটা স্টোইকিওমেট্রি ফর্মুলা। পরিমাণগত এখন স্টোইকিওমেট্রি পড়াইতেছি না, পরিমাণগত রসায়ন গেলে এটা খুব সহজেই বুঝতে পারবা, ঠিক আছে। তো বলো জটিল আয়নের সংকেতটা কী হবে তাহলে এখন এখান থেকে, বা জটিল আয়নের সংকেতটা কী হবে বা বলো তো। তাহলে 2টা ক্লোরাইড আয়ন বের হয়ে গেছে, 2টা ক্লোরাইড আয়ন বের হয়ে গেছে। তাইলে তুমি বলো তোমার কাছে কয়টা ক্লোরাইড আয়ন ছিল, 3টা ক্লোরাইড আয়ন ছিল, এর মধ্যে 2টা অদক্ষিপ্ত হয়েছে। তাইলে তুমি বলো 2টা কি আছে, অদক্ষিপ্ত হয়েছে কয়টা, 2টা অদক্ষিপ্ত হয়েছে। যদি 2টা অদক্ষিপ্ত হয়, 2টা তাহলে কই ছিল, বাইরে আছে। 2টা কই আছে, বাইরে আছে, থার্ড ব্র্যাকেটের বাইরে আছে। তাহলে এখন তুমি চিন্তা করো, এবার কোবাল্ট নিলা, নেয়ার পরে বলো কয়টা ক্লোরিন আছে এখানে, 3টা ক্লোরিন, এর মধ্যে 2টা অদক্ষিপ্ত হয়েছে, তার মানে 2টা বাইরে আছে, দুইটা বাইরে আছে। তাহলে ভিতরে কয়টা ক্লোরিন আছে, একটা ক্লোরিন। তাহলে বাকি 5টা কি আছে, পানি আছে। তাহলে H2O5 আর হচ্ছে একটা Cl ভিতরে আছে। 3টা ক্লোরিন ছিল, এখানে 6H2O না, এখানে আসলে X2O দেওয়া থাকার কথা, ঠিক আছে। কয়টা পানি ছিল, যদি 6টা দেওয়া থাকে 6টা, কোনো সমস্যা নেই, পানির চিন্তা বাদ। তাহলে তুই কি দেখলি যে ভাই আমার 5টা পানি ভিতরে আছে, একটা ক্লোরিন ভিতরে আছে, যেহেতু 2 অণু ক্লোরিন নির্গত হয়েছে। যদি এখানে অ্যান্সারটা আসতো 1, তার মানে এই জায়গাতে থার্ড ব্র্যাকেটের বাইরে একটা ক্লোরাইড থাকতো, বাকি 2টা ক্লোরিন ভিতরে থাকতো। যদি এখানে অ্যান্সার আসতো 3, তার মানে 3টা ক্লোরিনই বাইরে থাকতো, ভিতরে সব পানি থাকতো। ওকে, ক্লিয়ার কিনা, বুঝতে পারছো কিনা? ওকে ফাইন, আশা করি এটা বুঝতে কারো কোনো অসুবিধা নেই। হ্যাঁ চলো আমরা তাহলে তার পরের অঙ্কটা দেখে ফেলি। আমাদের পরের অঙ্কটা বলছে 50 ml 0.2 মোলার প্লাটিনাম Cl4 6NH3 এর জলীয় দ্রবণের মধ্যে অতিরিক্ত সিলভার নাইট্রেট যোগ করা হলো, এতটি আয়ন দ্রবণ থেকে অদক্ষিপ্ত হলে জটিল আয়নের সংকেত নির্ণয় করো। খুব সিম্পল, আমার এখানে কি আছে, প্লাটিনাম Cl4 আর হচ্ছে 6 অ্যামোনিয়া আছে। ওকে ফাইন, এবার এটার মধ্যে আমরা কি করব, এটার মধ্যে আমরা আমাদের সিলভার নাইট্রেট যোগ করব। সিলভার নাইট্রেট যোগ করলে আমাদের এখানে কি পড়বে, সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়বে, কয় মোল, এক্স মোল, আমি জানি না কয় মোল পড়বে। হ্যাঁ, কয় মোল সিলভার ক্লোরাইড পড়বে, আমার এখানে এক্স মোল সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়বে, এক্স মোল AgCl। এখন এটা 1 হইতে পারে, 2 হইতে পারে, 3ও হইতে পারে, সেটা ডিপেন্ড করবে আমাদের কার উপর, অঙ্কের উপর। আমরা অঙ্কে কি বলছে, তো অঙ্কটা খুবই সহজ, আমরা কানার ভাই অন্ধও পারবে অঙ্ক। ভাই প্রথম কথা হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, প্রথম কথা হচ্ছে আমাদের এই জায়গাতে আমাদের জটিল আয়নের আয়তন ঘনমাত্রা দেওয়া। তাহলে আমরা এখান থেকে জটিল আয়নের মোল সংখ্যা বের করে ফেললাম। তোমরা যারা স্টোইকিওমেট্রি পারো তারা এই অঙ্ক আরও সহজে করতে পারবা। জটিল আয়নের মোল সংখ্যা, ওকে, জটিল আয়নের মোল সংখ্যা কি দেওয়া, আয়তন ঘনমাত্রা দেওয়া। তাহলে S/V, ভির এককটা কোন একক হবে, লিটার এককে হবে। তাহলে এস এর মান কত, এস এর মান হচ্ছে 0.02, ভি এর মান কত 50 ml, তার মানে 0.05, গুণ করে দেখো তো কত আসে, 0.001 মোল, 0.001 মোল, 0.02 ইন্টু হচ্ছে 0.05, হ্যাঁ
0.02 into 0.05, ওকে 1 into 10 to the minus 3, ওকে ফাইন। চলো এবার দেখো তোমাকে বলছে এখন এখান থেকে কতটা অদক্ষিপ্ত হয় সেটাও বলে দিচ্ছে, কতটা আয়ন অদক্ষিপ্ত হয়, এই যে বলে দিছে এতটি আয়ন দ্রবণ থেকে অদক্ষিপ্ত হয়। তাহলে অদক্ষিপ্ত আয়নের মোল কত? অদক্ষিপ্ত আয়নের মোল সংখ্যা, অদক্ষিপ্ত আয়নের মোল সংখ্যা কেমনে বের করবো? সংখ্যা যেহেতু দেওয়া আছে তাহলে n/Na। এখন n এর মান কত বলে দিছে? 2.09 10 to the power 21, 2.409 2.409 into 10 to the power 21 ডিভাইডেড বাই হবে 6.02 into 10 to the power 23। সো এতে ক্যালকুলেশন করলে কত হয়? ক্যালকুলেটরটা দিয়ে দেখি। 2.409 into 10 to the power 21 divided by 6.02 into 10 to the power 23, 4.00 10 to the power 23, 4.00 into 10 to the power 3 মোল। ওকে ফাইন। তাহলে এখন আমরা কি করব? এখন এখান থেকে আমরা কি করব বলো তো? এখান থেকে আমরা লিখব এখন সুতরাং 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 কি বলো তো? এই যে কি ছিল? নির্গত ক্লোরাইড আয়নের মোল সংখ্যা। সুতরাং নির্গত ক্লোরাইড আয়নের মোল সংখ্যা, মোল সংখ্যা এটা স্টোইকিওমেট্রি কিভাবে করে বলো তো? নিয়মটা হচ্ছে অদক্ষিপ্ত আয়নের মোলকে, অদক্ষিপ্ত আয়নের মোলকে কি করব? জটিল আয়নের মোল দ্বারা ভাগ করব, জটিল আয়নের মোল দ্বারা ভাগ করব। তো একটাকে আরেকটা দ্বারা ভাগ করে দাও। এটা আসতেছে 4 into 10 to the power minus 3, 4 into 10 to the power minus 3, এটা আসতেছে 1 into 10 to the power minus 3। সো ক্যালকুলেশন করলে ভ্যালুটা আসতেছে 4। যেহেতু 4 আসতেছে সুতরাং আমি কি বলবো? সুতরাং আমাদের জটিল আয়নের বা জটিল যৌগের সংকেত, সুতরাং জটিল যৌগের সংকেত কী হবে এখন বলো তো তোমরাই? জটিল যৌগের সংকেতটা কী হবে? ভাই খুব সিম্পল, জটিল যৌগের সংকেতটা কী হবে আমাদের? দেখো খেয়াল করো, বোঝার চেষ্টা করো খুব সুন্দর মতো করে। আমার 4টা ক্লোরাইড আয়ন বের হয়ে গেছে, 4টা ক্লোরাইড আয়ন বের হয়ে গেছে, তার মানে আমাদের জটিল যৌগটা আছে, এই জটিল যৌগের মধ্যে ক্লোরাইড আয়ন 4টা বাইরে থাকবে, ক্লোরাইড আয়ন 4টা বাইরে থাকবে। তাহলে ভিতরে কি থাকবে? ভিতরে কি থাকবে? প্লাটিনাম থাকবে, তার সাথে কে থাকবে? অ্যামোনিয়া থাকবে, তার সাথে কে থাকবে? অ্যামোনিয়া থাকবে। কয়টা? 6টা, 6টা অ্যামোনিয়া, 6টা অ্যামোনিয়া। বুঝছি কি না বলো? বুঝছি কি না বলো? থ্যাংক ইউ, তোমরা নিজেরাই করে ফেলছো, গুড, ক্লিয়ার, সাবাস। ওকে, এই অঙ্ক পরীক্ষায় আসবে, এটা তুমি কোনো না কোনো জায়গায় তুমি পাবা। এই জটিল আয়নের সংকেত নির্ণয় এটা তুমি তোমার কোনো না উইকলিতে পাবা, নাইলে তুমি ফাইনাল মডেল টেস্টে পাবা, উদ্ভাসের কোনো না কোনো জায়গায় পাবা। এবং এইটা যেহেতু বইয়ের মধ্যে আছে, এটা বুয়েট ভর্তি পরীক্ষাতে এই ধরনের অঙ্ক আসার চান্স কিন্তু আছে ভাইয়া। ওকে ওকে, বুয়েট ভর্তি পরীক্ষাতে এই ধরনের অঙ্ক আসার চান্স কিন্তু আছে। খুবই সোজা অঙ্ক, খুবই সোজা অঙ্ক ভাই। কি করবা? মানে কনসেপ্টটা আগে বুঝো যে যারা নির্গত হবে, 4টা ক্লোরাইড আয়ন নির্গত, তাহলে নির্গত ক্লোরাইড আয়ন কই থাকবে? থার্ড ব্র্যাকেটের বাইরে থাকবে, থার্ড ব্র্যাকেটের বাইরে থাকবে। তাহলে ভেতরে কে থাকবে? এটাও তো লিগ্যান্ড, ক্লোরাইডও লিগ্যান্ড, অ্যামোনিয়াও লিগ্যান্ড। তাহলে ভেতরে কে থাকবে? ভেতরে অ্যামোনিয়া থাকবে, অ্যামোনিয়া লিগ্যান্ড হিসেবে কাজ করবে। অঙ্ক কেমনে করবা ভাই? জটিল আয়নের মোল বের করবা, নির্গত অদক্ষিপ্ত আয়নের মোল বের করবা, যেটা প্রশ্নে সংখ্যা দেওয়াই থাকে, করবা। তারপরে একটাকে আরেকটা দ্বারা ভাগ করলেই তুমি নির্গত ক্লোরাইড আয়নের মোল সংখ্যা পেয়ে যাবা। ঠিক আছে, নির্গত ক্লোরাইড আয়নের মোল সংখ্যা পেয়ে যাবা। দ্যাটস ইট, দ্যাটস ইট, শেষ শেষ। এই তো হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল, তাই না? আমরা মেইন আসলে কী বের করি? মেইনলি আসলে এক্স বের করি, তাই না? তুমি যদি চিন্তা করো এরকম, সাপোজ ধরো তোমাকে বললাম এ প্লাস বি বিক্রিয়া করে তৈরি করতেছে আমাদের এক্স ইন্টু সি। তো স্টোইকিওমেট্রি ফর্মুলাটা কি? স্টোইকিওমেট্রি ফর্মুলাটা হচ্ছে এন অফ এ, মানে এ এর সাথে যদি সি চিন্তা করি, এন অফ এ ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু এন অফ সি ডিভাইডেড বাই হচ্ছে এক্স, ডিভাইডেড বাই কি বলো তো? এক্স। তাহলে দেখো তো এক্স ইকুয়াল টু কী আসবে? এক্স ইকুয়াল টু আসবে এন অফ সি ডিভাইডেড বাই এন অফ এ। এটা হলো স্টোইকিওমেট্রি ফর্মুলা, এন অফ সি ডিভাইড বাই এন অফ এ। এন অফ সি মানে কি? এন অফ সি মানে সিলভার ক্লোরাইড, মানে অদক্ষেপের মোল, অদক্ষেপের মোল। এ কি? জটিল আয়ন, জটিল আয়নের মোল, অদক্ষেপের মোল ডিভাইড বাই জটিল আয়নের মোল করলেই আমাদের কয় মোল অদক্ষিপ্ত হয়েছে সেটা পেয়ে যাচ্ছি। তো
তো তোমরা চাইলে এইটাকে এইভাবেও করতে পারো, কয় মোল ক্লোরাইড আয়ন মূলীভূত হয়েছে এভাবেও করতে পারো। ঠিক আছে, তুমি চাইলে এইভাবেও করতে পারবা, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তুমি চাইলে স্টোইকোমেট্রি ফর্মুলা দিয়েও করতে পারবা, কোনো অসুবিধা নাই। আমি দরকার তোমাদের এখানে দেখাই দিচ্ছি কিভাবে করবা। যে ভাই এই যে এন অফ কমপ্লেক্স ডিভাইডেড বাই হচ্ছে 1 ইকুয়াল টু হবে এন অফ এজিসিএল ডিভাইডেড বাই হবে হচ্ছে তোমার এক্স মোল সংখ্যা। ওকে, মানে কত মোল বেরোছে সেটা তো জানি, এটা তো এক্স মোল। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, এই যে এন অফ এজিসিএল ডিভাইডেড বাই এন অফ কমপ্লেক্স, দ্যাটস ইট। তো এন অফ এজিসিএল কেমনে বের করবো, এই যে 2.409 ইন্টু 10⁻21 ডিভাইডেড বাই 6.02 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই নিচে আসবে হচ্ছে কমপ্লেক্সের মূল সংখ্যা। কমপ্লেক্সের মূল সংখ্যার জন্য আসবে S ইন্টু ভি 0.02 ইন্টু ভি এর মান আসবে 0.05। ক্যালকুলেশন করো, ডিরেক্টলি এক্সের মান চলে আসবে। মানে অত কিছু করারও লাগে না আর কি, অত কিছু করাও লাগে না, শর্টকাট হচ্ছে এটা। ওকে, এখানে এক্স অনু এজিসিএল পাবো আমরা, এক্স অনু এজিসিএল অদক্ষেপ পড়বে। তাহলে এন অফ কমপ্লেক্স ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু এন অফ এজিসিএল ডিভাইডেড বাই এক্স। স্টোইকিওমেট্রি ফর্মুলা, যারা স্টোইকিওমেট্রি পারো তাদের জন্য দেখাচ্ছি, আর যারা পারো না প্যারা নেওয়ার দরকার নাই, সামনে শিখবা। জাস্ট লিখা রাখো, পরবর্তীতে যখন পরিমাণগত রসায়ন শিখে যাবা তখন এই অঙ্ক জীবনে একবার চোখ বলেলে তোমার কাছে মনে হবে আরে পৃথিবীর সবচেয়ে সহজ অঙ্ক। এন অফ কমপ্লেক্স, এন অফ এজিসিএল কত হবে 1.2 ইন্টু 10⁻22 ডিভাইডেড বাই হবে 6.02 ইন্টু 10⁻23। নিচে আসবে কত, নিচে আসবে হচ্ছে 0.1 ইন্টু 0.1। শেষ, ক্যালকুলেশন করো, অঙ্ক শেষ। এখান থেকে এক্সের মান পেয়ে যাবা, এখান থেকে তুমি এক্সের মান পেয়ে যাবে। এক্সের মান কত, মানে কয়টা আয়ন বিমুক্ত হয়েছে, কয় অণু ক্লোরাইড আয়ন পাইছো, শেষ। ঠিক আছে, ওকে, ডান ওকে, ঠিক আছে। ওই যে ফেমাস কিছু জিনিসের সাবমিট করার আগেই টাইম শেষ হয়ে যায়, বাকিগুলো সাবমিট করতে পারি নাই, এখন কি করতে পারি? এক্সামের রিটেনের অ্যান্সারগুলো খাতায় লিখছি কিন্তু সাবমিট করার আগেই টাইম শেষ হয়ে যায়। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করবো না, যদি অসুবিধা হয় তাহলে তোমরা যেন মানে আবার সাবমিট করতে পারো, ওটার ব্যবস্থা করে দেওয়া যায় কিনা দেখবো, ঠিক আছে? ওকে ভাইয়া, উত্তর করার সময় কি যে কোনো একটা করলে হবে? যে কোনো একটা করলেই হবে, যে কোনো একটা কমলেই হবে, ওইটা অথবা এইটা একটা করলেই হবে, কোনো অসুবিধা নেই। যেমনে সুবিধা ওইভাবেই করবি, কোনো সমস্যা নেই। তো যেমনে ভাল লাগে ওইভাবে করবি, ওইটা করলেও হবে, এটা করলেও হবে। এক্সের মান বাইর করবি, তাই এক্সের মান বাইর করা মানেই কি? এক্সের মান বাইর করা মানে হচ্ছে কয় মোল ক্লোরিন বের হয়েছে এটা খুঁজে বের করা, ঠিক আছে? ওকে, আচ্ছা, একজন বলছে যে ভাই কয়েকটা জিনিসের থাম্ব রুলস দিতে। কপারের জন্য 4, সিলভারের জন্য 2, মানে থাম্ব রুলস বলতে হচ্ছে কয়টা লিগেন্ড যুক্ত হতে পারে। কপারের জন্য 4টা, সিলভারের জন্য 2টা, আয়রনের জন্য 6টা, ক্রোমিয়ামের সাথে 6টা, কোবাল্টের সাথে 6টা, নিকেলের সাথে 4টা। তারপর কি, মানে কমন জিনিস ম্যাক্সিমামগুলোর ক্ষেত্রেই 6টা, ঠিক আছে? ম্যাক্সিমাম হচ্ছে 6টা দেখবা। 6-এর বেশি তুমি কোঅর্ডিনেশন নাম্বার খুব একটা দেখবা না, 6-এর বেশি কোঅর্ডিনেশন নাম্বার দেখবা না, 6 দেখবা। হ্যাঁ, ওকে, যাদের ধরো যে জারণ মান আছে, সাপোজ কারো সর্বোচ্চ জারণ মান +4, তাও তার সাথে 6টাই থাকবে, এর বেশি থাকবে না, 8টা 10টা এরকম থাকে না। 6-এর বেশি কোঅর্ডিনেশন নাম্বার ইজিলি তুমি দেখবা না। ওকে, আচ্ছা, তোমাদের খাতা আপলোড করার জন্য আমি তোমাদেরকে বলে দিই, শোনো, জিনিসটা হচ্ছে তোমাদেরকে টাইম এমনিতেই বাড়ায় দেওয়া হয়েছে। মানে তোমাদের টাইম, এক্সাম টাইম 2 ঘন্টা দেওয়া হয়েছে, প্রথম দিকে 2 ঘন্টা, পরে এটাকে আমরা কমায় 1-1.5 ঘন্টায় নিয়ে আসবো। ডে বাই ডে এটাকে কমায় 1.5 ঘন্টায় নিয়ে আসবো, ঠিক আছে? কারণ খাতা তোমাদের হচ্ছে তো মানে সাবমিট করার জন্য আলাদা করে টাইম কি দেয় নাই? দেওয়ার তো কথা। তোমাদের কিন্তু পরীক্ষার হলে তোমরা কিন্তু বুয়েটে যখন 30টা প্রশ্ন, মানে 15টা প্রশ্ন চেষ্টা করবে, 3-15-45 মিনিট সময় পাবা। তোমাদেরকে এখানে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে রিটেনের জন্য, তাই না? তো এটা রিজনই হচ্ছে যে বাকি 15 মিনিটে তুমি খাতা সাবমিট করবে। আবার খাতা সাবমিটের টাইম দেয় নাই, এটা আমি একটু জিজ্ঞেস করে ঠিক করে দিচ্ছি, সমস্যা নেই। নেক্সট এক্সাম থেকে হবে না, এই এক্সামে যদি হয়েও থাকে নেক্সট এক্সাম থেকে আমি আলাদা করে টাইম রাখতে বলবো না। কোশ্চেন কিন্তু খুব স্ট্যান্ডার্ড সুন্দর কোশ্চেন হয়েছে।
তুমি যদি কোশ্চেনগুলো দেখো, বিশেষ করে আমি কেমিস্ট্রি কোশ্চেনটা গতকালকে রাতে দেখলাম, খুবই চমৎকার কোশ্চেন হয়েছে, উইকলির কোশ্চেন খুবই চমৎকার কোশ্চেন হয়েছে, ঠিক আছে? মানে একদম স্ট্যান্ডার্ড কোশ্চেন, কোনো আজগুবি আহামরি আজে বাজে জিনিস নাই, একদম সহজ সহজ জিনিস দেওয়া আছে, ঠিক আছে? ওকে, চলো। আচ্ছা, এই জায়গাতে একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের ক্লোরিন আছে, বুঝো, ট্রাই করো। ক্লোরিন আছে, ব্রোমিন আছে, অ্যামোনিয়া আছে, হ্যাঁ? তো লিগ্যান্ড, এটাও লিগ্যান্ড, এটাও লিগ্যান্ড। এখন তুমি বলো তো সক্রিয়তাটা কি? সক্রিয়তাটা হচ্ছে অ্যামোনিয়া, তারপরে হচ্ছে ক্লোরাইড, তারপরে হচ্ছে ব্রোমাইড। এটাই তো আমাদের স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, তাই না? ওইটা দেখাইছি, মানে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে আয়োডাইড। এখন তুমি বলো এখান থেকে যদি কোনো একটা আয়ন অদক্ষিপ্ত হয়, যদি বের হয়ে যায় এখান থেকে, সে কে বের হবে? মানে সবার আগে এখান থেকে বাইর হওয়া কে বের হবে? ক্লোরাইড, ব্রোমাইড নাকি অ্যামোনিয়া? কোনটা বের হবে? কোনটা বের হয়ে যাবে এখান থেকে বলো? এখান থেকে কোনটা সবার আগে বের হবে? কি ক্লোরাইড বের হবে, ব্রোমাইড বের হবে, নাকি হচ্ছে অ্যামোনিয়া বের হবে? কোনটা বের হবে? তোমরাই বলো তো কোনটা বের হবে। তাহলে তুমি বলো, আমি যদি প্লাটিনাম, তারপরে ক্লোরাইড, তারপরে ব্রোমাইড, এরপরে 3 অণু অ্যামোনিয়া দিলাম, ওকে, 3 অণু অ্যামোনিয়া দিলাম, এবার এইটার মধ্যে আমি সিলভার নাইট্রেট যোগ করছি, হুইচ ওয়ান উইল গোজ আউট ফার্স্ট? বলো এখান থেকে কোনটা সবার আগে বের হয়ে যাবে? ক্লোরাইড, ব্রোমাইড নাকি অ্যারোড? ব্রোমাইড। আর অস্থির পোলাপান, লাভ ইউ গাইজ, অস্থির। তাহলে এখানে এবার আমি কার পদক্ষেপ পাবো? এখানে আমি এবার হচ্ছে সিলভার ব্রোমাইডের পদক্ষেপ পাবো। কার পদক্ষেপ পাবো? সিলভার ব্রোমাইডের পদক্ষেপ পাবো। কয় মোল সিলভার ক্লোরাইড এখান থেকে বের হয়ে যাবে? ধরে নিলাম এক্স মোল। কয় মোল? এখানে 80 একটা ব্রোমাইড, বুঝাই যাচ্ছে এই জায়গাতে আমাদের এন এর মান কত আসবে? 1 আসবে। 80 তো একটা ব্রোমাইড, তাহলে একটাই তো বের হবে। একদম মানে চোখ বন্ধ করে অ্যান্সারটা বলে দেওয়া যাচ্ছে, অঙ্কও করা লাগবে না, এটার অ্যান্সার কিন্তু এমনিতেই করে ফেলা যাচ্ছে। কেমনে ভাই? এক্স মানে 80তে একটা ব্রোমিন, তো বেরোবে তো একটাই ব্রোমাইড বেরোবে। একটা ব্রোমাইড বের হয়ে গেলে সংকেতটা কি হবে? প্লাটিনাম, 3টা অ্যামোনিয়া, তারপরে একটা ক্লোরিনের জটিল যৌগ। আমি জটিল যৌগটা আগেই লেখা ফেলি, জটিল যৌগের সংকেত হবে প্লাটিনাম, তারপরে দেখো একটা ব্রোমিন বের হয়ে গেছে, তাহলে ব্রোমিনটা থাকবে বাইরে, প্লাটিনাম, তারপরে থাকবে হচ্ছে তোমার 3 অণু অ্যামোনিয়া, 3টা অ্যামোনিয়া আর একটা ক্লোরিন। এই হচ্ছে জটিল যৌগের সংকেত, ঠিক আছে? বাট তারপরে অঙ্ক যদি করতে চাও, অঙ্ক করলে তোমরা অঙ্ক করতে পারবা, কোনো সমস্যা নাই। অঙ্কটা নিজেরা করবা, অঙ্কটা নিজেরা করবা এখান থেকে। এখন তোমরা নিজেরা অঙ্কটা করে ফেলবা, ঠিক আছে? স্টোইকোমেট্রি মারো অথবা ভেঙে ভেঙে করো, কোনো সমস্যা নাই ভাই। ওই যে জটিল আয়নের মোল নিজে নিজে বের করো, জটিল আয়নের মোল বের করো, তারপরে তুমি বের করবা হচ্ছে অদক্ষিপ্ত আয়নের মোল, অদক্ষিপ্ত আয়নের মোল বের করো, তারপরে বিমুক্ত, বিমুক্ত, এবার কোন আয়নটা হবে? ব্রোমাইড আয়নের মোল বের করো। সো এইভাবে করে তারপর জটিল যৌগের সংকেত বের করো, ওকে? তাহলে সুতরাং জটিল আয়নের সংকেত কি হবে? জটিল আয়নের সংকেত হবে, জটিল যৌগের সংকেত হবে, জটিল যৌগের সংকেত, জটিল যৌগের সংকেতটা কি হবে? খুবই সোজা হবে। জটিল যৌগের সংকেত হবে থার্ড ব্র্যাকেট অফ ব্রোমাইড আয়ন 1 মোল বের হয়ে গেছে, তাহলে থাকবে হচ্ছে প্লাটিনাম, তারপরে অ্যামোনিয়া NH3 2, তারপর Cl। এই হচ্ছে আমাদের জটিল আয়ন, সরি NH3 2 না 3, NH3 তারপর ক্লোরাইড। দ্যাটস ইট। বুঝছো তো? অঙ্ক না করেই করে ফেলছি আমি, তোমরা অঙ্কটা করে তারপরে করো। আর কেউ যদি স্টোইকোমেট্রি দিয়ে করতে চাও তাহলে করবা, অসুবিধা কি? স্টোইকোমেট্রি দিয়ে করবা, কোনো সমস্যা নেই তো। এন অফ কমপ্লেক্স ডিভাইডেড বাই এর সহগ কত? 1 ইকুয়াল টু হবে হচ্ছে এন অফ এজিবিআর ডিভাইডেড বাই এর সহগ কত? এক্স। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কত? এন অফ এজিবিআর ডিভাইডেড বাই এন অফ কমপ্লেক্স। তো এজিবিআর এর কী দেওয়া? সংখ্যা দেওয়া, তাহলে কত হবে? 3.01, সরি বাঁকা করে লাইছি রে, কী হবে বলো তো? 3.01 ইন্টু 10⁻21 ডিভাইডেড বাই 6.02 মূল সংখ্যা ইন্টু 10⁻23। আর কমপ্লেক্স আয়নের আয়তন ঘনমাত্রা দেওয়া, তাহলে 0.05 ঘনমাত্রা, আর আয়তন হচ্ছে 100 ml, তার মানে 0.1। ক্যালকুলেশন করো এবার, এখান থেকে করলে তুমি এক্সের মান পেয়ে যাবা হচ্ছে 1, এক্সের মান হচ্ছে 1। যেভাবেই করো কোনো সমস্যা নেই।
ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, আচ্ছা ফাইন। এখন ধরো তোমার এখানে সাপোজ তুমি ধরো এক্সের মান আসলো 2, কথার কথা, ধরো এরকম একটা অঙ্ক দিল যেখানে তোমার এরকম একটা কাহিনীতে এক্সের মান আসলো 2। তো এক্সের মান যদি 2 হয় তাহলে কে বেরোবে? কে বেরোবে? ভাই ব্রোমিন তো 1 মোল আছে, ব্রোমিন বেরোবে, তাহলে তারপরেরটা ক্লোরিন বেরোবে, কারণ অ্যামোনিয়া তো বাইরে হওয়া টাফ, অ্যামোনিয়া তো স্ট্রং লিগ্যান্ড। বুঝতে পারছো না কাহিনী? ওকে, ধরো ধরো সাপোজ এক্সের মান আসছে 2, কারণ আমি তো জানি 2 মোল মানে কি, 2 মোল মানে তার মানে বাইরে 2টা আয়ন থাকবে। আর 2টা আয়ন কোন 2টা আয়ন থাকবে বাইরে? ভাই যেগুলো দুর্বল, ব্রোমিন একটা আছে, তাই ব্রোমিনে একটা, এরপরে ক্লোরিন। বুঝো নাই? শেষ। ওকে ফাইন, দ্যাটস ইট ভাইয়ারা। তো আমাদের লাস্ট অঙ্ক ছিল, আমাদের শেষ অঙ্ক। সো দিস ইজ ইট। আমি তোমাদের জটিল আয়নের একদম খতম দিয়ে দিলাম, জটিল যৌগ। আশা করি এই জটিল যৌগ নিয়ে পৃথিবীর বুকে কারো আর কোনো সমস্যা হবে না। তো এই ছিল আমাদের পর্যায়বৃত্ত ধর্মের লাস্ট ক্লাস। অর্থাৎ পর্যায়বৃত্ত ধর্মের তোমাদের এমন কিছু নাই যেটা ভাইয়া পড়াই নাই, একটা টপিকও বইয়ের বাইরের পড়াই নেই এই বছর। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, বিদায়।